দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। সাথে আছি আমি মুক্তা মাহমুদ। সামাজিক অস্থিরতা কেন বাড়ছে এ নিয়ে দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আলোচক হিসেবে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং বাম দিকে, এবং আছেন আমার সঙ্গে এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত ধন্যবাদ আজকের আলোচনায়। শুরুতে যেটা বলছিলাম যে সামাজিক অস্থিরতাটা কেন বাড়ছে এই নিয়ে আমাদের আয়োজন। এই নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এম এ আজিজ, আপনার কাছে আমি আজকের কথাই বলি। 2 মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যা, মা গ্রেফতার। এটা কক্সবাজারের আজকের ঘটনা। খুলনার রূপসা উপজেলায় এক তরুণীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনায় আরও একটা ঘটনা ঘটেছে হত্যার। খুলনায় ফখরুল শেখ নামে আরও একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরও যদি বলি 10 তারিখে এয়ারপোর্ট রোডে ছিনতাই। আরও যদি বলি 10 আগস্ট রাজধানীর বেলি রোডে দাম্পত্য কলহের জেরে জেবা আমিন নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছেন। একই সঙ্গে যদি বলি 30 জুলাই দক্ষিণখানে এক চিকিৎসক, দন্ত চিকিৎসক, তিনি মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন আমি যদি আপনার কাছে জানতে চাই সামাজিক অস্থিরতাটা আসলে কেন বাড়ছে। ধন্যবাদ আপনাকে, নূর ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। এখন সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা রাজনৈতিক, আরেকটা হলে আমরা কিন্তু 55 বছর দেশ স্বাধীন করছি, সমাজ গঠন করতে পারিনি, জাতি গঠন করতে পারিনি। এই দুটো কারণে আমার কাছে মনে হয় সমাজে অস্থিরতা বেশি হয়। এছাড়া দুর্নীতি, অনিয়ম, অনাচার তো আছেই। মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে অভ্যুত্থানের পরে। মানে এই যে বল প্রয়োগ করা, আপনার মব সন্ত্রাস করা, এই সব জায়গায় এতে আপনি দেখেন যত সন্ত্রাস হচ্ছে এখানে কিন্তু দেখবেন তরুণ সমাজ বেশি ইনভলভ। সব জায়গায় তরুণরা বেশি ইনভলভ, অর্থাৎ তরুণরা এখন মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। এই যে যেমন অল্পতে বেশি পয়সা আর্ন করা, অন্যায় অবিচার করা, ধরেন শক্তি প্রয়োগ করে সব কিছু আদায় করা, ইত্যাদি ইত্যাদি। ধরেন আমরা আজ পর্যন্ত জাতি গঠন করতে পারি নাই। ধরেন ইংরেজি, আরবি মিলা, বাংলা মিলা প্রায় 12 প্রকার শিক্ষা ব্যবস্থা, সবটাতে আপনার মাস্টার ডিগ্রি দেওয়া হয়। কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। এখন তো যতই বলেন, এখন ধরেন ভূ রাজনীতির একটা টানাপোড়েন চলছে। ভারতের সাথে ধরেন আমাদের টানাপোড়েন চলছে, চীনের সাথে সম্পর্ক চলছে, এখানে আমেরিকা ইনভলভ। সেখানে রাজনৈতিক কারণেও কিন্তু এই ঘটনাগুলি, উপসর্গগুলি ঘটতে পারে। যেমন ধরেন আপনার রয়ের প্রধান কিন্তু এই সম্প্রতি ভিজিট করে গেল, এগুলো বুঝতে হবে। তারপরে ধরেন ত্রিবেদীর সাথে আপনার ভারতের রাষ্ট্রদূত দেখা করে গেছে। এসব যে ঘটনাগুলি ঘটছে, ভারতের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তিনি তারপরে একান্তে সাক্ষাৎ করেছেন এবং আবার 2 জন ভারতে চলে গেছেন, 2 জনই ভারতে চলে গেছেন। আবার ত্রিবেদী বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথেও আলাদাভাবে দেখা করেছেন, এই সম্প্রতি করলো। রয়ের প্রধান কিন্তু সেনাবাহিনীর চিফের সাথেও দেখা করছেন। সুতরাং এইসব মিলে আমার কাছে মনে হয় আমরা ভূ রাজনীতির চক্করের মধ্যে আছি। এখন সবগুলো মানুষের মনোজগৎকে আঘাত করছে। এই জন্য সমাজে এই অস্থিরতার এগুলো একটা কারণ। ধরেন প্রধানমন্ত্রীকে ভারতে আপনার ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়েছে, সাইডলাইনে মিটিং করবে তিনি, কিন্তু তিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয় নাই। আগেও যদি দাওয়াত দেওয়া হয়েছিল, পরে আবার অবশ্য দেওয়া হয়েছে। এখন এটাও যাবে কি যাবে না, এটাও এখনো সিদ্ধান্ত হয়নি। এম এ আজিজ, আপনাকে একটু আমি এখানে থামিয়ে আমি নূর খান লিটন আপনার কাছে জানতে চাই। এম এ আজিজ যেটা বলছিলেন যে রাজনৈতিক একটা অস্থিরতা চলছে, সেই অস্থিরতার কারণে উনি যেটা বলছিলেন যে খুনের বিষয়টি এবং মানুষের মনোজগতে, আমরা যদি বলি 24-এর গণ অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন মানে আমরা দেশ চেয়েছিলাম, সেটাকে আসলে পাই নাই বলেই কি এই ধরনের অস্থিরতা? আপনার কাছে কি মনে হয়? দেখেন, সামাজিক অস্থিরতার অনেকগুলো উপসর্গ বা কারণ আজিজ ভাই খুব সুন্দরভাবে বলেছেন। আমি শুধু একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা রাজনীতিতে সমঝোতাটা তৈরি করতে পারিনি। অর্থাৎ একটা রাষ্ট্র তৈরি করার জন্য, একটা সমাজকে সুশৃঙ্খল জায়গায় যাওয়ার জন্য
যে রাজনীতি আদর্শিক একটা অবস্থান থাকা দরকার, সেটা কিন্তু বাংলাদেশে আমরা দীর্ঘদিন অনুপস্থিত দেখেছি। এবং দেখেন সাম্প্রতিককালের যে ঘটনাগুলি ঘটছে, যেমন আপনি বললেন যে 5ই আগস্টের পরে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় রাজনীতিটা আসলে সমঝোতার জায়গায় তো যেতে পারেনি। 5 তারিখের আগের থেকেই বলেন পরে বলেন, একটা ইউনিটি ছিল, সেটা হচ্ছে স্বৈরাচারের বিদায়ের জন্য। এইটা একটা কমন জায়গা দাঁড়িয়ে গেছিল, একজন রিক্সা চালক থেকে শুরু করে একদম সমাজের উচ্চ স্তরের মানুষ একটা জায়গায় আসতে পেরেছিল, সেটা হচ্ছে এই বর্বর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে রাস্তায় লড়াই করে সবাই বিদায় দেওয়া। এই প্রথম বাংলাদেশে, আজিজ ভাই তো আরো বেশি ইতিহাসের জায়গা থেকে বলতে পারবেন, বাংলাদেশে এই প্রথম একটা গণজাগরণ হলো, গণ অভ্যুত্থান হলো, যে গণজাগরণ বলেন আর গণ অভ্যুত্থান বলেন, তার প্রকাশ্য কোনো প্ল্যাটফর্ম আমরা দেখিনি। খেয়াল করে দেখেন, আমরা প্রকাশ্য কোনো ডিমান্ড, দীর্ঘদিন ধরে মানুষ ডিমান্ড দিয়ে আসে তারপরে হয় আন্দোলন, সেটা দেখিনি। অর্থাৎ ঐক্যবদ্ধভাবে এইটার যে প্রকাশিত রূপ, সেটা আমরা কিন্তু পাইনি। এইটার একটা রূপ আমরা পেয়েছি 3 থেকে 5 তারিখ বা 1 থেকে 5 তারিখ, এইটা বলতে পারেন যে সমস্ত পেশাজীবীরা এক হয়েছে, কিন্তু একটা প্ল্যাটফর্মের থেকে একই ঘোষণা, এই জিনিসগুলি আমরা দেখিনি। ফলে এখানে তো একটা নাজুক অবস্থা ছিল। এই নাজুক অবস্থা থাকার কারণে যে জিনিসটা আমরা দেখেছি যে 5 তারিখের পর কে এইটার বড় কেকের মানে পিসটা নিবে, সেই জন্য কারাকারি। কখনো আমরা শহীদ সংখ্যা দিয়ে এটার মূলত আমরা করেছি, এটা বলার চেষ্টা করেছি, কখনো আহত সংখ্যা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাস্তব যেটা, সেটা হচ্ছে ফ্যাসিজমের কাছে দীর্ঘদিন ধরে লড়াই করতে হচ্ছে। তো আমরা যদি জুলাই আগস্টকে কেন্দ্র করে সমস্ত বিষয়গুলিকে গুলিয়ে ফেলি, অর্থাৎ আমরা যদি ধরি যে এই মুভমেন্ট সময়কাল হচ্ছে জুলাই আগস্ট, তাহলে আমরা সম্ভবত একটু অবিচার করে ফেলব। এই আন্দোলনটা শুরু হয়েছে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরপর, এবং বিরোধী দল, প্রায় সব দল এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই বর্বরতার বিরুদ্ধে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে লাগাতার চেষ্টা করেছে। পারেনি, সেটা মানে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি এটা বলা যাবে, কিন্তু পারেনি এই শব্দটা আমি বিশ্বাস করি না, কারণ অবস্থাটা তৈরি করেছে। আমি একটা কথা 5 তারিখের পর থেকে বলি, সেটা হচ্ছে ছোটবেলায় যখন দাঁত মানে আস্তে আস্তে ফেলে দেওয়ার উপক্রম হতো, অর্থাৎ নড়াচড়া করতো, তখন আমাদের বড়রা কি করতো, ওইটা আস্তে আস্তে নাড়াচাড়া করতো, কুলি করতে বলতো, তারপর একসময় হঠাৎ করে টান দিয়ে ফেলে দিত। হঠাৎ করে টান দিয়ে ফেলে দেওয়ার বিষয়টা আপনি জুলাই আগস্টকে বলতে পারেন, কিন্তু কার্যত আন্দোলনটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। এইখানে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার তরুণ যুবক রাজনৈতিক কর্মীকে ক্রস ফায়ারের নামে হত্যা, হাজার হাজার মানুষকে গুম করা, কোটি কোটি টাকা এখান থেকে পাচার করে ফেলা, হাজার কোটি টাকার মানে লক্ষ কোটি টাকা পাচার করা, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া, প্রতিষ্ঠানের ভিতর দলীয় আধিপত্য বিস্তার করা, এই যে কাজগুলি হয়েছে গত 15-15.5 বছর মানে শেখ হাসিনার আমলে, এইটা দিয়ে দেশটার প্রায় সব জায়গাটা আপনি ধ্বংস করে ফেলছেন। ফলে দেখা গেল কি, 5 তারিখের পরে যে কথাটা মব সন্ত্রাসের কথা আমি বলি, এটা কালচারও না, এটা এই আন্দোলনের পার্টও না, এটা একটা সন্ত্রাস। এবং এইটাকে হাতিয়ার করে কিছু মানুষ, সেটা রাজনৈতিক দুর্বৃত্ত এবং সামাজিক দুর্বৃত্ত মিলে সোসাইটিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা অনেকটা বন্দী হয়ে পড়েছিলাম। আপনার খেয়াল থাকার কথা, 5 তারিখের পর থেকে মানে 7 তারিখের পর থেকে রাস্তায় মানুষ নিজের বাড়ি, নিজের পাড়া মহল্লায় পাহারা দিয়েছে না, নিজেকে রক্ষা করার জন্য। তার মানে এক ধরনের দুর্বৃত্তপনা শুরু হয়েছিল, ডাকাতিপনা শুরু হয়েছিল, যার জন্য মানুষ নিজেকে নিরাপদ করার জন্য সামাজিক একটা চেষ্টা করেছে। তার ভিতরেও কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে, এবং অনেক ঘটনার ভিতর আইন শৃঙ্খলা বা বাহিনীগুলির সংশ্লিষ্টতাও আমরা দেখেছি। অর্থাৎ তখন যে বাহিনীগুলি ডমিনেট করত, তাদের সংশ্লিষ্টতায় ডাকাতির ঘটনা দেখেছি। একজন ব্রিগেডিয়ার লেভেলের মানুষের তো চাকরি চলে গেল গুলশানের একটা ঘটনায়। এই জিনিসগুলি কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জিনিসগুলি আমাদের বিবেচনায় রাখতে হবে। সমাজে আমরা এমন কোনো আবহাওয়া তৈরি করতে পারিনি যে সামাজিক নিরাপত্তা মানে অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটা আমরা বলতে পারিনি যে প্রতিষ্ঠা হয়েছে। আজকে যদি
আয়ের উৎস একটা চাকরি করি, যদি আমি আমার চাকরিটা যদি চলে যায়, আগামীকাল থেকে কিন্তু আমি অপান্তেও হয়ে যাব সমাজে, পরিবারে, নিজের কাছে নিজের। ইদানিং তো অনেক জায়গায় আমি দেখছি অর্থনৈতিক কারণে, তারপর অনেক কারণে মানুষ চাকরিচ্যুত হচ্ছে বা চাকরি হারাচ্ছে। সেই মানুষগুলোর কিন্তু নতুন করে চাকরির সুযোগ তৈরি হচ্ছে না এখন। ফলে এই যে অর্থনৈতিক একটা চাপ, তারপরে হচ্ছে আমাদের আদর্শ বলে তো কিছু আসলে সমাজে অবশিষ্ট নেই। আপনি দেখেন রাজনৈতিক দলের ভিতর কি আদর্শ আছে? রাজনৈতিক দলের ভিতর কি গণতন্ত্রের চর্চা আছে? আমরা কিন্তু এই প্রশ্নগুলি করা আমাদের উচিত। এবং এখন যে ডিবেটটা তৈরি হয়েছে, দেখেন আমরা চেয়েছিলাম মোটা দাগে যে 5 তারিখে আমার জায়গা থেকে আমি যে আকাঙ্ক্ষাটা করেছিলাম, স্বৈরাচারের বিদায়, পতন। তারপরে আকাঙ্ক্ষা ছিল এই যে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, আমার ভোট আমি দিব, সেই ভোটটা গণনা হবে, সেই গণনার মধ্য দিয়ে যিনি নির্বাচিত হবেন তাকে মেনে নিতে। এটা ছিল আমার মোটা দাগের চাহিদা। আমি আমার স্বাধীনভাবে কথা বলবো, যৌক্তিক কথা বলবো, অন্যকে আঘাত না করে। আপনি দেখেন 5 তারিখের পর একটা কালচার হয়ে গেল, আমাদের রাজনৈতিক কালচার যেটা ছিল না, গালাগালি এবং অধিকাংশ ক্ষেত্রে নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, এবং তাদেরকে আমরা হিরো মনে করা শুরু করলাম, আমরা হিরো বানিয়েছি। এইটার কারণে এই যে সমাজের যে অবক্ষয় তৈরি করে দিচ্ছি আমরা কিন্তু বুঝছি না যে কোথায় আমাদের পানি ঢালতে হবে, কোথায় আমাদের ঘাস কাটতে হবে, এটা আমরা বুঝছি না। ফলে আপনার কাছে পরে একটু ফিরছি, আমি একটু এম এ আজিজ আপনার কাছে ফিরতে চাই। সেটা যেটা বিষয় বলছিলেন নূর খান লিটন, যে রাজনৈতিক ঐক্যে আমরা আসলে পৌঁছাচ্ছি না, যে কারণে যে এই অস্থিরতাটা মানে বাড়ছেই। মব কালচারের কথাও কিছুটা বললো। আপনার কাছে মানে কেন আসলে রাজনৈতিক ঐক্যটা তৈরি হচ্ছে না? আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমি বারবার বলি যে মুক্তিযুদ্ধ করে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, মুক্তিযুদ্ধের প্রলয় কাণ্ড সে বুঝবে না। সেই মুক্তিযুদ্ধের ভিতর দিয়েও সরকার গঠন হলো, এর পরপরই একদল হয়ে গেল, রক্ষী বাহিনী হলো, অন্য হত্যাযজ্ঞ চললো, আমাদের প্রত্যাশা পূরণ হলো না। এরপরে 90-এর আন্দোলন হলো, তারপরে 24-এর আন্দোলন হলো। এই 24-এর সময় এমন একটা আগ মুহূর্তে এমন একটা কোটাবিরোধী আন্দোলন হলো, কিন্তু এমন একটা অবস্থা হলো, আজকেও আমি নাহিদ ইসলামের বক্তব্য শুনলাম যে ফখরুল ইসলাম আলমগীর বলেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই আন্দোলনের পিছনে আমরা নাই, তিনি বলছিলেন যে উনি ওই সময় সঠিকটাই বলেছেন, কারণ কৌশলগত কারণেই বলেছেন। কারণ তিনি যদি এই কথা না বলতেন, তাহলে রাজনৈতিক দলগুলো যে আন্দোলনের পিছনে ছিল তখন তারা থাকতে পারতো না। কারণ আপনারা জানেন অনেক সময় বলা হয় বালুর ট্রাক দিয়ে ম্যাডামকে আটকানো হয়েছে, বালুর ট্রাক সরাইতে পারে নাই, জামাতের অফিসে তালা দিছে, তালা খুলতে পারে নাই, এরকম একটা অবস্থা ছিল। গুম, খুন, হত্যা কি না করেছে, এগুলো ছিল যখন আমরা 24-এর পর তো রাজনৈতিক একটা 24-এর পরে যেটা হলো শেষের দিকে রাজনৈতিক দলগুলো কিন্তু সব আপামর জনগণ, শ্রমিক, কৃষক, শিশু, মা, বোন সবাই রাস্তাতে নেমে গেল। তখন একটা রাজনৈতিক স্লোগান আসলো, ফেসিবাদের বিলুপ চাই। ফেসিবাদের বিলোপের অর্থ যদি বুঝাই, তাহলে অন্তত পক্ষে গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটা 71-এও কিন্তু তাই চেয়েছিলাম প্রতিপক্ষে, তাই চেয়েছিলাম। আজও কেন প্রতিষ্ঠা হচ্ছে না? এটা হচ্ছে না কারণ এই যে অভ্যুত্থানে যারা মুক্তিযুদ্ধ করেছে, ধরেন তারা কিন্তু আকাঙ্ক্ষা করেছিল এই অভ্যুত্থানের পরে আমাদের আকাঙ্ক্ষা হয়তো আকাঙ্ক্ষার পথে আমরা পথযাত্রা শুরু করব, কিন্তু তরুণদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু করতে পারে নাই, গাইড করতে পারে নাই, অথবা তারা গাইড হয় না। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা আছে। দেশ চালাবে রাজনীতিবিদ, দেশ চালাবে, জাতি গঠন করবে রাজনীতিবিদ। রাজনীতি ছাড়া কিছু হবে না। আমরা তো অন্য কোনো কারো শাসন চাই না, রাজনীতিবিদরাই চাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনীতিবিদরাই ক্ষমতা আসছে, মাঝে মধ্যে আর্মি শাসন আসছে মানলাম, কিন্তু রাজনীতিবিদদের তো দায়িত্ব ছিল। রাজনীতিবিদরা যখন সময় পেয়েছে জাতি গঠন করে, সেই ব্যর্থতা রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই সমাজটা আউলে গেছে। আসলে সমাজটা মনোজগৎ চেঞ্জ হয়ে গেছে। এটা কি রাজনীতিবিদরা স্বীকার করে যে তাদের এই ব্যর্থতা আছে? দায় স্বীকার না করলেও আমরা দায় দিব তাদের, তারাই দায়ী। দায়িত্ব অন্যরা না, যারা রাজনীতি করে তারাই দায়ী। আমরা যারা বলি, ধরেন আপনি বলেন তো দেখি যে আপনি ধরেন আজ পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়েছে একটা ইতিহাস আছে? বলেন। সঠিক ইতিহাস মানে কোনো সঠিক ইতিহাস নাই, সঠিক ইতিহাস নাই। যার ফলে এখন
অভ্যুত্থান বলা হয় ৭১-এর বড়, মুক্তিযুদ্ধের চেয়ে বড়, আবার মুক্তিযুদ্ধ বাদ দিয়ে হবে না ৭১, এটাও বলে ২৪ হবে না, এই বিতর্ক এখন। কিন্তু এই বিতর্কে যাওয়াটাই মানে যেখানে মোটেই না, এটা লিটন খান ভাই ঠিক বলেছেন, এটা তো আমাদের মুক্তিযুদ্ধের থেকে এই আকাঙ্ক্ষা, এটা শেষ পর্যন্ত আস্তে আস্তে শেষে যে আকাঙ্ক্ষাটা অভ্যুত্থানের ভিতর দিয়ে, ধরেন অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, এরপরে অনেক সংঘাত, সংঘর্ষ, হত্যা, কিলিং হয়। আমরা পরবর্তীতে বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা কিভাবে আসলে রাজনীতিবিদদের দায় বাড়ানো যায় এ বিষয় নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরছি আবারও আলোচনায়, সামাজিক অস্থিরতা কেন বাড়ছে এ নিয়ে আলোচনায়। নূর খান লিটন, আপনার কাছে আজিজ ভাই পরে আসবো। নূর খান লিটন, আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যে জুন মাসের 16 তারিখের একটা রিপোর্ট বলছে দিনে 10টিরও বেশি খুন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। এবং এই খুনের যে হিসেব এখন যদি বলি, আমার কাছে পুলিশের থেকে একটা রিপোর্ট আছে, এই জুলাই মাসেও 298টি খুন হয়েছে এবং জানুয়ারিতে যেটা খুনের সংখ্যা ছিল 287, এবং প্রতি মাসেই কম বেশি 317, 250 এরকম খুনের সংখ্যা। তো এই প্রেক্ষিতে আপনি আসলে কি বলবেন এই পরিস্থিতিটাকে? তার আগে আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন গতকালকে আমি একটা টক শো দেখছিলাম, দুর্ভাগ্যজনক সামাজিক অস্থিরতা কিভাবে তৈরি হয় এটা বলতে হবে আমাকে। একজন বলে ফেললেন যে 16ই ডিসেম্বর তো আমরা স্বাধীন হইনি, আমাদের বিজয় অর্জন হয়নি, আমরা পরাধীন হই, আমাদের বিজয় ছিল না, এটা পরাজয়ের দিন। পরাজয় তো হয়েছে রাজাকারদের, পরাজয় তো হয়েছে পাকিস্তান আর্মির। এখন এই যে জনৈক ব্যারিস্টার এই সমস্ত কথা বলছেন, তাকে তো সামাজিক অস্থিরতা তৈরি হবে না কেন? এই যে এক একজন দায়িত্ব নিয়ে কথা, এক একটা বড় বড় রাজনৈতিক দলের নেতা, তারা সংগঠক, এক লহমায় তারা প্রেসিডেন্ট আমিরের রুমে প্রবেশ করতে পারে এমন পর্যায়ের লোক, এইসব কথা যখন টিভিতে বলেন, তখন তো অস্থিরতা বাড়বে এই ধরনের কথা বললে। এই জিনিসগুলি বিবেচনায় রাখতে হবে। আর একটা হচ্ছে, আমরাও যারা টকশোতে যাই তাদেরও এই বিবেচনা রাখতে হবে যে আমাদের কোন কথাটা, কারণ মনে রাখতে হবে টকশোতে আমরা যাহা বলি জনগণের ভিতর সেটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করে, অবশ্যই আলোড়ন করে। সেই জন্যই তো আমরা কথা বলি, আমাদের যুক্তি থাকতে হবে, থাকতে হবে। কিন্তু এখন দেখছি এমন কিছু মানুষ তৈরি হয়েছে সমাজে, দেশে এবং দেশের বাইরে, তারা শুধু উস্কানি দিতে পারে, তারা শুধু অস্থিরতা তৈরি করতে পারে, পজিটিভ কোনো জায়গার দিকে যেতে চায় না। নানানভাবে তারা প্রভাবিত করার চেষ্টা করে অন্য বক্তাকে এবং দেশবাসীকে। এই জায়গাটা আমার মনে হয় যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের দল এবং তারা এই জায়গাতে নিজেদেরকে সংশোধন করতে পারেন, না হলে তো অস্থিরতা আরও বাড়বে। এই যে আপনি যে পরিসংখ্যানের কথা বললেন, পুলিশের দেয়া পরিসংখ্যান, এই পরিসংখ্যানের উপর আমাদের বিশ্বাস করতে হবে, কারণ মার্ডারের পুলিশের চেয়ে তথ্য এই ক্ষেত্রে আর কারো কাছে নেই। তো এটা তো এই তথ্যতে বোঝা যাচ্ছে যে সমাজে ক্রাইম কি পরিমাণ বেড়েছে। আমি তো শুধু মার্ডারের সংখ্যা বললাম, এখানে কিন্তু অন্যান্য ঘটনা, ডাকাতি আছে, চুরি আছে, ছিনতাই আছে, মার্ডারেরটাই যেহেতু বেশি গুরুত্ব দেওয়া হয় সেই জায়গা থেকেই। তো এই এই অবস্থায় কেন যাচ্ছে হচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমরা 5 তারিখের পর আমরা শুধু পুলিশকে বলি তো ঘুরে দাঁড়াতে পারিনি, আমরা নিজেরা কি ঘুরে দাঁড়াতে পেরেছি? এটা আমার একটা প্রশ্ন। আমরা নিজেরাও আসলে ওইভাবে ঘুরে দাঁড়াতে পারিনি। আমাদের ভিতর বিভাজন তৈরি করার নানা প্রচেষ্টা আছে, নতুন নতুন বিতর্ক আনার চেষ্টা হচ্ছে। কেউ কেউ তো বলছেন যে বিপ্লব চলমান, কেউ কেউ বলছেন বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, ওইটাকে আবার হাতে আনতে হবে, নানান কথাবার্তা সমাজে চলছে। কেউ কিন্তু বুঝতে পারছে না বা বুঝতে চাচ্ছে না যারা সমাজকে পরিচালনা করে। আমাদের ভ্যানগার্ড তো পলিটিক্যাল পার্টি, তারা বুঝতে পারছেন না যে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাচ্ছে। তারা কি বুঝতে পারছেন না যে বিদ্যুৎ গ্যাস যদি ব্যক্তি মালিকানাধীনের প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া হয় একচাটিয়া ভাবে, ভবিষ্যৎটা কি হবে? তারা কি বুঝতে পারছেন না? তাদের ওই জায়গাগুলি মনোযোগ দেওয়া উচিত, যে আমার দেশের জনগণ যাতে সামনে অর্থনৈতিক দুর্দশার ভিতর না পড়েন। কারণ আমাদের তো প্রবৃদ্ধি কমে যাচ্ছে,
যে যত কথাই আমরা বলি না কেন, চাকরি বাজার মানুষ চাকরি হারাচ্ছে, নতুন করে কর্মসংস্থানের জায়গাটা সংকুচিত হচ্ছে। আমার শুধুমাত্র বিদেশি রেমিটেন্স আর আমার শার্ট প্যান্ট বিক্রি করে কতক্ষণ টিকতে পারবো, এখানেও তো প্রতিযোগিতা আছে, এখানেও তো ক্রমান্বয়ে উৎপাদন কমে যাচ্ছে, মানে আমার বিক্রির জায়গা কমে যাচ্ছে। সেই জায়গাতে চেষ্টা না করে আপনি রাজনীতিতে কিভাবে বিভেদ তৈরি করা যায়, বড় বড় হুঙ্কার দেওয়া যায়, এবং মনে করছে যে এই অস্থিরতাটা, রাজনীতিটা চলে গেছে কি সামাজিক অস্থিরতা, সামাজিক যে অপরাধ, এই অপরাধগুলি যেন বাড়লে তার খুব আনন্দ পায়, তারা তখন তাদের ঝাঁপি খুলে নামতে পারে, এরকম একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আমরা যদি যে মিরপুরের রামিসা যে হত্যার সময় আমরা দেখেছিলাম, 5 তারিখের পরে অনেক গুরুত্বপূর্ণ নেতাদের মুখ দিয়ে শুনেছিলাম রিকনসিলিয়েশনের কথা, যেটা 50 বছর ধরে মানে উপেক্ষিত হচ্ছে, কিন্তু এখন দেখি তারা উল্টে গেছে, তারা রিকনসিলিয়েশনের কথা বলছে না। তার মানে একটা অস্থিরতা বজায় রেখে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চায় যেটা একটা অথর্ব রাষ্ট্রে যাতে পরিণত হয়। এই যে এত বড় একটা ক্রাইসিসের মধ্য দিয়ে একটা নির্বাচন হলো, নির্বাচিত সরকার আসলো, একেবারে আসার পর থেকে এমন কিছু বিষয় নিয়ে আমরা তালগোল পাকায় ফেলতে চাচ্ছি যে এই সরকারকে আর স্থিরতা দেওয়া যাবে না, এরকম একটা মনোভাব আমাদের ভিতরে। নূর খান লিটন, বাংলাদেশে এখন পলিটিক্যাল পার্টি আছে কয়টা? আমরা এই নিয়ে আওয়ামী লীগকে বাদ দিলাম, হ্যাঁ আমরা এই নিয়ে কথা বলবো পরে বিস্তারিত, আপনার কাছে আমাদের পরে এই বিভাজনে আওয়ামী লীগ কিন্তু সুযোগ নিয়ে নেবে, আর এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এম এ আজিজ, আপনাকে কাছে জানতে চাই, যেটা আমি বিরতির আগেই বলছিলাম, যে এই যে দায় দেয়, এবং নূর খান লিটনও কিন্তু একই কথা বলছেন যে রাজনীতিবিদরা এখন উস্কানি দিচ্ছে এবং তারা তাদের কর্মীদের বা তাদের নেতাদের ভালোমতো গাইড করতে পারছে। আপনি যে বললেন আসলে দায়টা কিভাবে তাদের কাছে বাড়ানো যায়? এর আগে নূর খান ভাইয়ের একটা ব্যক্তির কথা বলে একটু উত্থাপন করেছিলেন, আমি সেইটা বলছি। 25 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী ক্র্যাকডাউন করে, 3 তারিখে এসে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত ভারতীয় বাহিনী কিন্তু মাঠে নামে নাই। 3 তারিখে যখন ভারতীয় বাহিনী আপনার পাকিস্তানি বাহিনী ভারতে আক্রমণ করলো, তখন কিন্তু ভারতীয় বাহিনী নামলো, তখন মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনী একজোট হয়ে যৌথভাবে। তো সেটা হলো সেই 25শে মার্চ আর ডিসেম্বর 3 ওটাকে ভারত বলে, পাকিস্তান আর ভারতের যুদ্ধ ওটাকে বলা হয়, কারণ পাকিস্তান আক্রমণ করছে, তা প্রতিহত করার জন্য ভারত নেমেছে। তখন ওই সময়টা, তাহলে এই সময়টা কে যুদ্ধ করেছে? এদেশের জনগণ, এদেশের মুক্তিযোদ্ধা, এদেশের আপামর জনগণ, অর্থাৎ পুরা অংশটা। মাত্র আপনার 16 তারিখে স্বাধীন হলো, 3 তারিখ থেকে যদি শুরু করেন, 3 তারিখও যদি ধরেন, তাহলে মাত্র ভারতীয় বাহিনী আপনার 13 দিন যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের সাথে। এখন বলে যে মুক্তিযুদ্ধ তারা মৃত্যু শক্তি বলেছে। জেনারেল ওসমানী অনেকে প্রশ্ন তোলে, জেনারেল ওসমানী কেন সারেন্ডারিং সেরেমনিতে ছিল না? তিনি বলেছেন আমি গেলে তো আর্মি চিফ ভারতের আসা উচিত, আসে নাই তো, তারা তো তখন আমাদের উপপ্রধান একে খন্দকার ছিল। তো যাই হোক, সেখানে কিন্তু বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনী এবং অক্সিলারি ফোর্স, অর্থাৎ রাজাকার না, শান্তি বাহিনী, পিস কমিটি, আল বদর, আল শামস, তারা সহ সারেন্ডার করছে সহ। তো সুতরাং এই জন্য আমি বলছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বুঝতে হবে। হ্যাঁ হতে পারে, এই ব্যাখ্যা হতে পারে যে হয়তো ভারত, তারা হয়তো পাকিস্তানকে ছোট করতে চেয়েছে, আমরা আমাদের অংশ স্বাধীনতা চেয়েছি, আমরা স্বাধীন পেয়েছি, ভারতেরটা পারছে। আমার কথা এখানেই যে আপনি পুরা ভারত অঙ্গরাজ্য বানাতে চাইছে, এই জন্য মুক্তিযুদ্ধ করছি, আমরা মুক্তিযোদ্ধারা সব দালাল ছিলাম, এটা তো ঠিক না। এই জন্যই যে সমাজে অস্থিরতাটা তৈরি হচ্ছে। তারপরে এখন দেখেন যে কথা হচ্ছে, কিন্তু আমি যে বলছি যে আসলে রাজনীতিবিদদের দায়টা একটাই, রাজনীতিবিদদের স্বীকার করতে হবে। আপনি বলেন দেশ যে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরদিন থেকে দেশটা তো ভালো চলে নাই, রাজনীতিবিদরা ফেল করছে, বরাবর ফেল করছে, এখনো ফেল করতেছে, আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না এখনো। আপনি বলেন তো সামাজিক দক্ষিণপন্থীদের উত্থান হয়ে গেছে, এখন মাদ্রাসা, মক্তব, খালি আগে দুর্নীতি শুনছিলাম, এখন তো বলৎকার, ধর্ষণ, পরকীয়া সলাপ হয়ে গেছে। সমাজে আছে কিছু? সমাজ তো নষ্ট হয়ে গেছে, এটাকে সমাজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন তো খুন, রাজনীতি তো হবেই। আপনি বলেন
যে এই জন্যে বলছি সমাজটাকে যদি গঠন করা না যায়, এইখানে কিন্তু ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার নূর খান ভাইও তো কমিশনে ছিল, অনেকগুলো কমিশন করছে, শিক্ষা কমিশন করে নাই। কিন্তু শিক্ষা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, বিজ্ঞানের যুগ, যেখানে রোবট অপারেশন করতেছে। আমি নিজে লিখেছি, বুয়েট সহ আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই আধুনিক যুগে, অত্যাধুনিক যুগে উপযুক্ত না। সব জায়গায় সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে, সার্টিফিকেট নিয়েই তারা এখন টাকালা হইতে চায়। এখন ধরেন অভ্যুত্থানে যারা শক্তি, সামনের 2-4 জন আছে, তারা আপনি খেয়াল করেন ভ্যান গাড়িতে রুটি কিনে খাইছে, এখন তারা ওয়েস্টার্নে হাঁসের মাংস খায়, হ্যাঁ এসব করে। তো এগুলো আমি সমালোচনা করতে চাই না, কিন্তু অভ্যুত্থানের শক্তির ভিতরে মাত্র সামনে ফ্রন্ট রানার আছে 3-4 জন বিতর্কিত। এই বিতর্কিত হয়ে আর ইউনূস সাহেব সবগুলো মন্ত্রণালয়ে ছাত্রদের বসিয়ে দিছে, কমিশনে বসিয়ে দিয়ে এদের নৈতিক অবক্ষয় এবং টোটাল সমাজটার অবক্ষয় ঘটে গেছে। তার মানে কি, আপনি যে তরুণ সমাজকে বলছিলেন যে তারা 2-1 যে ফ্রন্ট লাইনার, তাদের বিরুদ্ধে যে সমালোচনা আছে, সেই সমালোচনাগুলো তরুণ সমাজকে আজকে উস্কে দিচ্ছে, তরুণ সমাজকে উস্কে দিয়েছেন, তাদের মনোজগতের পরিবর্তন ঘটাই দিয়েছে। যে ও যদি 100 কোটি টাকার মালিক হয়, আমি 1 কোটি টাকার হতে পারবো না কেন? ও যদি ওই বল প্রয়োগ করে, ও যদি দৈনিক দেশ দখল করে পারে, আমি কেন এটিএন নিউজ দখল করতে পারবো না? এখন এইটা শুরু হয়েছে। 24-এ যে নতুন তারা হচ্ছে বলবো ইয়াং রাজনীতিবিদ, তারা আমাদের তো প্রবীণ অনেক রাজনীতিবিদ আছেন, তারা কেন আসলে ফেল করছেন, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর নিশ্চয়ই আবারও ফিরবো আলোচনায়, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। সামাজিক অস্থিরতা কেন বাড়ছে এই নিয়ে আলোচনায়। নূর খান লিটন, আজিজ যেটা বলছিলেন যে নতুনরা অপরাধে জড়াচ্ছে, এই বিষয়টা আপনার কাছে? এটা তো ঠিক যে আমরা 5 তারিখের পরে এমন কিছু ঘটনা প্রত্যক্ষ করলাম, এমন কিছু জিনিস আমাদের কানে এসছে যেটাকে উড়ায় দেওয়ার সুযোগ নাই। বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতি এবং আমাদের ইয়াংদের সেটার সাথে সংশ্লিষ্টতা দেখলাম। এবং দেখেন, একটা সুফি টাইপের একটা চেহারা, ভাই দরবেশ টাইপের একটা চেহারা, সে যে কাগজের ব্যবসা অমুক তমুক, আরে কি অবস্থা, সচিবালয় পারলে তারাই চালায়, এরকম একটা যে অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সরকারি দপ্তরগুলি যেভাবে দলীয়করণ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেমন হয়েছে, দুটো কম্পিটিশন, বিএনপি তার লোক কোথায় সেট করবে, জামাত তার লোক কোথায় সেট করবে, জলমহল, আপনার কি বলে এই বালু মহল, অমুক মহল তমুক মহল, স্কুটার স্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, কে কোন জায়গা তার লোক সেট করবে, এটা নিয়ে একটা প্রতিযোগিতা আমরা দেখেছি। সেই প্রতিযোগিতা এখন কমছে, লুটপাটের প্রতিযোগিতা। সেটা ছিল মানে জয়েন্ট ভেঞ্চার। এখন দেখা যাচ্ছে এককভাবে কিছু যার মতো করে হচ্ছে। এই যে ব্যাপারগুলি, এবং সেইখানে আরেকটা দেখছি যে ক্ষোভের সঞ্চার হচ্ছে একটা গোষ্ঠী, যারা আবার ওই সেট করতে পারছেন না, যাদের লোক যেখানে সেট করেছিল তাদেরকে আবার বের করে দিচ্ছে। এই ফলে নানান জিনিস দেখছি। কিন্তু দেখেন, আপনি যদি সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেন, তাহলে এই যে রাজনীতির বাইরে যে বিশাল সংখ্যক পেশাজীবী আছে, যাদের মেধা আছে, সততা আছে, আমরা তো জানি, তাদের অবস্থানটা কি হবে, তাদের যোগ্যতা অনুযায়ী কোথায় আপনারা সেট করবেন? এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা চলতে ছিল, আওয়ামী লীগ আমলে চলেছে, এবং সেই জন্য আওয়ামী লীগকে অনেক মূল্য দিতে হয়েছে। একই জিনিস যদি আপনি বলছেন যে ওইটা না করলে তো আপনি চালাইতে পারবেন না, আমি মনে করি আপনার চালানোর জন্য যোগ্যতা সম্পন্ন লোক যে জায়গায় প্রয়োজন, যেখানে যাকে প্রয়োজন তাকে সেট করেন, ওখানে দল বিবেচনা করেন না। দল বিবেচনা করে দল আপনাদেরকে রক্ষা করতে পারবে না, কখনোই পারবে না। আপনার দলের যে কাজটা, সেটা হচ্ছে আপনার রাজনীতিকে পরিশুদ্ধ করেন, রাজনীতির ভিতর আদর্শিক চর্চা করেন, এবং একটা জিনিস মনে রাখেন, রিকনসিলিয়েশন ছাড়া বাংলাদেশ আর এগিয়ে যেতে পারবে না। রিকনসিলিয়েশন নিয়ে আপনাদের চিন্তা করা উচিত। সেই রিকনসিলিয়েশনটা আসলে কবে নাগাদ হবে, যদি এম এ আজিজ আপনার কাছে জানতে চাই?
এই যে রিকনসিলিয়েশন বারবারই বলা হচ্ছে এবং আপনারা শুদ্ধিতার কথা বলছিলেন, নূরখান লিটন এখনো বলছিলেন যে শুদ্ধিতা, রাজনৈতিক শুদ্ধিতা। রিকনসিলিয়েশন হয়েছিল সাউথ আফ্রিকায়, ম্যান্ডেলা করেছিল, সেটা কিন্তু টেকে নাই, কারণ আদর্শ অনেক দূরে ছিল। আমাদের দেশে যে ধরনের অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তি প্রধানত দুইটা, তো একটা বিএনপি, একটা জামাত। এখানে আদর্শিক দ্বন্দ্বটা এত বেশি, দুই পথটা এত, এখানে রিকনসিলিয়েশন আসলে বাস্তবে টিকবে না, সম্ভব না। এখন একসাথে করা যাবে না। এখন যেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এই যে যে কথা উঠছিল যে জুলাই চার্টার, জুলাই জাতীয় সনদ, এটা হাইকোর্ট একটা রায় দিছিল। রায় দেওয়ার পরে যখন আপিল হলো সুপ্রিম কোর্টে, তখন অপোজিশন থেকে বলা হলো এইটা রায় বাতিল করার জন্যই সুপ্রিম কোর্টে করলো। কিন্তু সুপ্রিম কোর্টে তো বিএনপি আপিল করে নাই, আপিল করেছিল সেখানে জামাত ইসলামও পার্টি ছিল, আপিল করলো, সেখানে একটা রায় দিল। রায় আসলো কি, 7 ক, খ, জুলাই খ এবং তত্ত্বাবধায়ক সরকার গণভোট, এগুলোকে রিভাইভ করলো। আরেকটা অনুচ্ছেদ আছে যেটা সংবিধান সংশোধন করা চায়, এটাও বাতিল করে দিল। আর জুলাই চার্টার সহ সব সংসদে দিয়ে দিল। এখন কিন্তু আন্দোলন আছে, জুলাই চার্টার, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাহলে বলুন না কেন সুপ্রিম কোর্টের রায় মানি না? এখন সংবিধানে আপনার পার্লামেন্টে দাঁড়ায় বিএনপি তরফ থেকে কমিটি করার জন্য প্রস্তাব দেওয়া হলো। তখন জামাতের আমির বললো যে ঠিক আছে করেন, অর্ধেক অর্ধেক রাখেন। তো বলেন, একটা পার্টি 2/3 মেজরিটি সরকার গঠন করছে, তখন 7-5 করছে, এখন পর্যন্ত 5 জন আর জয়েন করে না সংসদীয় কমিটিতে। আমার কথা হচ্ছে, সংসদীয় কমিটিতে যদি জয়েন করতো, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, যদি কোনো জায়গায় বিএনপি ইয়ে করতো, বাইপাস করতো, তাহলে তারা বলতো মাঠে এসে যে আমরা এইটা বলছি, এটা শোনে না, এইটা করতেছে, তাহলে তো হতো। কিন্তু এখন তো আসলে প্রতিষ্ঠা সম্ভব। এখন তো বিএনপি আগে বলছিল তারা যে নোট অফ ডিসেন্ট দিছে সেটা বাদে বাকিটা অক্ষরে অক্ষরে পালন করবে। এখন কিন্তু সে জায়গায় নাই। যেমন গুম কমিশন একটা দাঁড় করছে, তো এরকম তারা এখন এককভাবে করবে। এককভাবে করতে গেলে পলিটিক্যাল স্ট্রিং কিন্তু কাজ করতে পারে। বিএনপির কমিটি নিয়ে যখন বসবে, শুধু বিএনপি, তাহলে তো বিরোধী দলের প্রতিনিধি নাই, তারা তো ধরাই দিতে পারবে না। তাহলে আমরা তো আশা করি যে বিরোধী দল এটা ধরাই দিক, কিন্তু বিএনপি তো যাচ্ছে না। সুতরাং আমি বলবো যে এটা অভ্যুত্থানের শক্তি। আপনি যেটা নূর খান ভাই বললেন, রিকনসিলিয়েশন, অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে। তারা যদি অভ্যুত্থান সংসদে একসাথে কাজ করতে পারতো, এই আবহাওয়াটা তৈরি করতে পারতো, তাহলে কিন্তু আমরা আশা করতাম যে রিকনসিলিয়েশন দরকার। যেমন ধরেন অভ্যুত্থানের সেই শক্তিটা এখন বিভক্ত। আপনার ধরেন এনসিপি এক পথে চলে, কখনো কখনো জামাতের পক্ষে চলে, জামাত আলাদা চলে, বিএনপি সরকার চালাচ্ছে, এরকম। আপনি খেয়াল করে দেখেন দ্বিচারিতাটা কোথায়। আপনার আপার হাউস, লোয়ার হাউস হবে, সেখানে বলা হলো নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষ হবে। কিন্তু তখন আপনার ডেপুটি স্পিকার সরকার অফার করলো, তখন নিল না, যে আমাদের জুলাই যে সংস্কার কমিশন, ওইটা করে একসাথে প্যাকেজ দিলে। তার মানে রাজনৈতিক বিভেদ আসলে এই অপরাধ এখন ধরেন উচ্চকক্ষের ঠিকই নারী আসনে কিন্তু জামাত দিয়ে দিছে, তার মানে মেনে গেছে। তো সেটাই আমি যদি বলি মেজাজ, যে এই যে রাজনৈতিক বিভক্তি আসলে আমাদের অপরাধ বাড়াচ্ছে এবং মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছে, এই বিষয়টা তাহলে নিশ্চিত করেই বলা যায় যে রাজনীতিবিদদের ফেইলিওরের কারণে সমাজে অস্থিরতা। সেই অন্যকে দায়ী করে লাভ নাই। রাজনীতিবিদরা ক্ষমতায় আসছে, একজন খান ভাই আইছে, নাহলে তারপরে আমি আইছি, কিন্তু আমরা কেউ চালাতে পারি নাই দেশটাকে। আমরা বলি না, অনেক এত উত্থান পতনের পরেও সামাজিক অনেক সূচকে তো আমরা এগিয়ে আছি। এই যে প্রবাসীদের রিমিটেড আসতেছে তো আমি এই জন্য বলছি যে, কিন্তু রাজনৈতিক সূচকে কিন্তু আমরা পিছিয়ে গেছি। রাজনীতিবিদদের এই দায় নিতে হবে এবং তাদেরকে আসলে আরো বেশি করে এই জায়গাটা চিন্তা। কিন্তু রাজনীতিবিদরা ক্ষমতাটা মুখ্য করতে গিয়ে আমরা সবসময় এটাই দেখেছি। নূর খান লিটন, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা বরাবরই দেখি যে শীর্ষ সন্ত্রাসী যদি একজন এক এলাকায় খুন হন,
পরে আবার ওই এলাকার কর্তৃত্ব দখলের জন্য আরেকজন আরেকটা চলে আসে। নতুন করে চলে আসে। এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে যেন ওই এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তৈরি না হয় বা সন্ত্রাসী বাহিনী তৈরি না হয়, সেই জায়গাটা কিন্তু হয় না। যদি আমরা কয়েকটা এলাকায়, ঢাকায় যদি চিন্তা করি যে মোহাম্মদপুরে ওই এলাকায় মানুষ চলাফেরাই করতে পারে না, এখন তো চুরি ছিনতাই অহরহ হচ্ছে এবং গ্রামেও ডাকাতি, চুরি ডাকাতি এগুলো বেড়েছে। দেখেন, একটা ওই আবার ঘুরে ফিরে আসবে সামাজিক অস্থিরতা, সেইটার থেকে আসবে পরিবারের ভিতরের আদর্শহীন অবস্থা, এবং সেখানেও একটা অস্থিরতা, এবং শিক্ষার জায়গাটা আমাদের অনেক ভাবতে হবে। শিক্ষায় একটা গলত রয়ে যাচ্ছে। তারপর রাজনীতিতে যখন আদর্শ না থাকে, রাজনীতি যখন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়, এটা তো আমাদের রাজনীতিবিদরা বলছে, এটা আমার কথা না। আরো 10 বছর আগে বাংলাদেশের রাজনীতিবিদরা প্রেস ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলছেন রাজনৈতিক দুর্বৃত্তায়নে এই ঘটনাগুলি ঘটে গেছে। এবং দেখেন, 60-এর দশকে রাজনীতিতে রাজনৈতিক দলের ভিতর যে গণতন্ত্রের চর্চা ছিল, যে আদর্শিক চর্চা ছিল, সেটা কি আজকে আছে? একটি মানে আমরা যে দলগুলি সম্পর্কে জানি তাদের ভিতর নেই। কিছুটা হয়তো চর্চা কেউ কেউ করতেছেন বামের জায়গা থেকে, কেউ অতি ডানের জায়গা থেকে, কেউ কেউ করছেন, কিন্তু সেটাও দৃশ্যমান না। আর একটা জিনিস মনে রেখেন, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হেয় করে, মুক্তিযুদ্ধকে নানান কৌশলে কালিমা লেপন করে এই দেশটি আপনি এগিয়ে নিতে পারবেন না। এটা স্রেফ, অনেকে বলে না যে দেখবেন কথাবার্তার মধ্য দিয়ে মনে করে যে 71-এ তো স্বাধীন হয় নাই, স্বাধীন হলো 24-এ, এরকম একটা ভাব দেখায়। এই যে না, এটা খুব কৌশলে, নানান কৌশলে এই কথাগুলি বলেন, নানান পার্লামেন্টে বলছে 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম, এই যে কথাগুলি বলে, এইটা বলে তো এখনো বুঝতে পারতেছে না যে 71-এর বহুত শহীদ পরিবার বেঁচে আছে, 71-এর বহুত রণাঙ্গনের সাথীরা, রণাঙ্গনের যোদ্ধারা এখনো বেঁচে আছে, এবং তাদের যে আকাঙ্ক্ষা, যে ত্যাগ, যে তিতিক্ষা, এটা সামান্য একটা কণা পরিমাণ তো আমরা এখনো দেখাতে পারিনি কেউ। 90 বলেন, 24 বলেন, এবং সেই সময়ের যে সুযোগ সুবিধার মানে এই যে না খেয়ে রাজনীতি করেছে সেই সময় মানুষগুলো, এখন তো ভাই বহুত প্রতিষ্ঠান করছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কেউ ব্যবসার দখল করে, আবার কেউ প্রতিষ্ঠান নানান কৌশলে তৈরি করে, প্রফিট তো দুইজনেরই। ওই জায়গা দিয়ে খুব বেশি আপনি 71-কে সমালোচনা করতে যেন না। 71 নিয়ে খুব স্টেট কাট কথা বলেন, বাংলাদেশের মানুষকে কনভিন্স করেন। সেই জন্য সবচেয়ে প্রাথমিক কাজ হচ্ছে আপনার 71-এর ভূমিকা সম্পর্কে আপনি স্পষ্ট করেন, তারপরে আপনি পরবর্তী পদক্ষেপগুলি নেন। এইখানে আমি বললাম আবার 60-এর দশকে যে আদর্শিক চর্চা ছিল, দলগুলির ভিতর যে গণতন্ত্রের চর্চা ছিল, এখন তো কথায় কথায় দেখবেন একটা দলের ব্যাপারে কোনো আলোচনা হইলে প্রেসিডেন্ট হাতে ক্ষমতা দিয়ে দেয়, যেমন হাসিনা হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, এখন সেম জিনিস দেখতেছি। এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, যে কোনো ব্যাপারে সবার মতামত নেন, নিয়ে আপনি দেশটা পরিচালনা করেন, আপনার দল পরিচালনা করেন। দলকে পুঙ্গু বানায় ফেলেন না। শেখ হাসিনা যেমন দলকে পুঙ্গু বানায় ফেলছেন, নিজে নিজে সব ডিসিশন, ছাত্রলীগের কমিটিও তিনি করতেন, মহিলা লীগের কমিটিও তিনি করতেন, আওয়ামী লীগের কমিটিও তিনি করতেন, তার পরিণতি তো দেখেছি। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, রিকনসিলিয়েশন শুধুমাত্র আন্দোলনকামী শক্তির ভিতর না, এই গত 50 বছরে যত বিরোধ, সব রিকনসিলিয়েশন করতে হবে। আপনি একটা বড় অংশকে রাজনীতির বাইরে রেখে আপনি মনে করছেন যে আপনি দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, এইটার সুযোগ নেই। এই জায়গাগুলিতে কি কি অপরাধীদের অপরাধকে চিহ্নিত করেন, বিচার করেন, রায় বাস্তবায়ন করেন, কিন্তু এর বাইরে যে সুযোগ মানে গুলি আছে, যেমন একটা আদর্শকে আপনি চেপে মুড়ায় কৌটার ভিতর ভরে রাখতে পারবেন না। আদর্শ চর্চা করার সুযোগটা দিয়ে দেন, সুযোগটা নিশ্চয়ই যারা অপরাধী তাদের বিচার করেন। নূর খান লিটন, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি আজিজ আপনার কাছে একটু জানতে চাই, যে বিষয়টা বলছিলেন যে আপনারা দুজনেই ঘুরে ফিরে, আমরা যে আজকে সামাজিক অস্থিরতা কেন বাড়ছে এই বিষয় নিয়ে আলোচনা, আপনারা ঘুরে ফিরে কিন্তু ওই রাজনীতিবিদ বা রাজনীতির জায়গাটাতেই আসছেন। আমি যদি বলি যে আমাদের ডিজিটাল যে ক্রাইম এখন, সেই জায়গাটাও কিন্তু এই সরকার বা এই সময় 24-70 পর্যায়ে কিন্তু বেড়েছে। এবং নূর খান লিটন একটা বিষয় একটু ছোট্ট করে বলছেন যে 24-এর পর মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও নানা ধরনের, এই যে আমরা দুজন কথা বললাম না, আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন বড় ভাইনি কি হারে বকাবাজি করছে,
আর এখন আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, দেখেন আমরা ছোটবেলায় যখন পথ দিয়ে হাঁটতাম, একটা টিচার গেলে, সিনিয়র লোক গেলে রাস্তার ধারে চলে যেতাম, সাধারণ মানুষকে দেখতাম যে গেঞ্জি ঘাড়ে নিয়ে যেত, স্যান্ডেল হাতে দিত না, হাতে করে নিত, বগলে নিত, যে এটা ছিঁড়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। তার ওই অর্থনৈতিক অবস্থা ছিল না। কিন্তু মানুষের মনে এত অশান্তি ছিল না, টাকার জন্য এত প্রতিযোগিতা ছিল না। এখন তো যে কোনো ভাবে টাকা হলেই খুশি, এরকম একটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমি বলছি যে সমাজ গঠন যদি করতে চান, এই অভ্যুত্থান তো আর সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেভলিউশন করবেন 2 যুগ মিলা, 1 যুগ মিলা, আরো প্রয়োজনে কোটি কোটি লোক মারিয়ে ফেলবেন, সেই সুযোগ তো নাই। আপনি একটা অভ্যুত্থান করেছেন, এটা একটা আন্দোলন, একটা সরকার, ফেসিবাদী সরকার পালায় গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, যারা আছেন, যে মতাদর্শেরই হন না কেন, সবাই মিলে সমাজটা আমাদের নেক্সট বংশধরদের জন্য তৈরি করার জন্য সমাজটাকে তৈরি করা। সেই অর্থাৎ আমি বলবো না যে পাকিস্তানের সময় ভালো ছিল, তা বলবো না, তখনও শোষণ বঞ্চনা ছিল, কিন্তু মানুষের মনে সুখ ছিল। আমার কাছে আগে ধরেন আমি ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত দেখছি পরিবারকে আসলে মানে আপনারা তো সবসময় রাজনীতি, পরিবার আলাদাভাবে পরিবার করতে পারে না। পরিবারের সন্তানটা বাইরে যায়, বাইরে কলুষিত কাদামাটির ভিতরে যখন ঢোকে, ও আর তখন এসে গোসল করা ছাড়া ইয়ে হতে পারবে না। কারণ আমাদের তো গোসল করার কাজটা পরিবার করে দিচ্ছে। হ্যাঁ, নাতিপুতি কি করবে বলেন? নাতিপুতি তো কথা মানতে চায় না, তারাও তো এখন ডিজিটাল হয়ে গেছে, বুঝছেন না? সুতরাং সমাজ যদি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যদি ধরেন, এখন আপনি জানেন যে আমরা করলে রাজনীতির কথা বলতেছি, রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি, আপনার এখন নারীরা গ্রামে ইয়াবা খায়, কি বলেন? আমার কাছে খবর আছে নারীরা ইয়াবা খায়। সমাজটা কোন জায়গায় চলে গেছে? আপনি বলেন এই যে যাত্রাবাড়ি কারণ বাজার, যাত্রাবাড়ি কারণ বাজার, এটা হোলসেল মার্কেট না? এখানে চাঁদা উঠতেছে, কিন্তু এখানে এমপি কে দুটোই জামাতের। বলেন এটা প্রতিবাদ হয় না কেন? বলেন ওখানের এমপি তো জামাতের, 2 জায়গারই জামাতের। আর একটা হলো মোহাম্মদপুর কৃষি মার্কেট, ওটা হলো ববি হাজরাত, সে তো বিএনপিতে যোগ দিয়ে এমপি হয়েছে। আজকে প্রথম আলোতে কিন্তু একটা নিউজ আমরা দেখেছি যে পথে পথে যে চাঁদাবাজি 100 টাকা করে দিতে হয় সরকারি। আমার কথা হচ্ছে 68 জন আর নারী সহ প্রায় কত শখানেকের মতো এমপি জামাতের আছে এখন, নারী আসন সহ। এইসব সিটে কে চাঁদাবাজি বন্ধ আছে? আমি বললাম তো হোলসেল মার্কেট কারণ বাজার, আপনার যাত্রাবাড়ি, দুইটা সবচেয়ে বড়, সেখানে তো জামাতের এমপি, কই সেখানে তো চাঁদাবাজি বন্ধ হয় না। সে চাঁদা কে নেয়? তার মানে কি আদর্শিক কোন রাজনীতি এখন? আমার কাছে মনে হয় আদর্শটা গৌণ হয়ে গেছে। টাকা করি কামাও, এইটা এখন মুখ্য হয়ে গেছে। আর সরকারে থাকো, সরকারে যাও, এই প্রতিযোগিতা যে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো মাইলেজ পাওয়ার জন্য বিরোধী দল আন্দোলন করছে, ভবিষ্যতে ক্ষমতায় যাব কিভাবে, এই সরকারকে মেলাইন করো, এই সরকারকে ফাঁসাও। আবার এই সরকার আছে যে দেখেন। আচ্ছা, একটু আমি রুখান লিটন আপনার কাছে, যদি এটা খুব তাত্ত্বিক টাইপের হবে, তারপরও আমি জানতে চাই, এই যে সাধারণ মানুষ যারা বিশ্বাস করে রাজনীতিবিদ এবং আদর্শিক, তাদের একটা জায়গা, তাদের কাছে একজন আইডল তৈরি করতে চায়, তো সেই জায়গাটা আসলে কি এই প্রজন্মের জন্য তৈরি হচ্ছে না? এই প্রজন্মের জন্য না, সেইটা তৈরি হওয়ার জন্য যে ব্যবস্থা থাকা দরকার, যে চর্চা থাকা দরকার, যে সুযোগ থাকা দরকার, এই সব কয়টি অনুপস্থিত। এটা কিন্তু রাতারাতি সম্ভব হবে না। এগুলো তো আপনারা প্রতিদিন, আমি যদি বলি যে দেখে এটা বলে আসছি, কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু নিচ্ছে না। এই উদ্যোগ নিতে হলে ঝুঁকির কিছু জায়গা আছে, একেবারে যে নাই সেটা বলবো না। ঝুঁকির জায়গাটা হচ্ছে, এখন যদি ধরেন যারা ক্ষমতায় আছেন, তারা যদি এটা স্টার্ট দিতে চান, আমরা তো সবসময় বলি যে ক্ষমতার জায়গা থেকেই এটা শুরু করা দরকার। যখন তারা এটা স্টার্ট দিতে চাইবেন, তখন দেখা যাবে যে মানে অপোজিশন যারা, তারা ওই সুযোগটা গ্রহণ করবে। এই জায়গাটিতে ন্যাশনালি আমাদের বসা দরকার এবং ঐক্য একটা মত হওয়া দরকার যে আসেন, কাওরান বাজার থেকে শুরু করে সারা বাংলাদেশ চাঁদাবাজিতে আমরা নো করব, কোন চাঁদাবাজি এই জায়গাগুলিতে নেই। আজকে এই যে বিতর্কটা তৈরি করে ফেলতেছে, কেউ বলতেছে বিজয় দিবস, কেউ বলতেছে পরাধীনতা মানে পরাজয় দিবস, এরকম
এগুলি কোনো কিছুই থাকবে না, সবাই বসেন, বসে ঠিক করেন এবং তারপর যদি থাকে জনগণকে আহ্বান করেন। না, এই এখন তো পরিস্থিতি আপনি যেটা বলছিলেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সবাই এক হয়েছিল, তো এখন যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা আছে, পুরনো ইতিহাস আছে, সেই জায়গা থেকে রাজনীতিবিদদের আসলে কিভাবে দায় বাড়ানো যায়, যেহেতু আপনারা বলছেন যে দেখেন, পরিবারকে একটু দায় বাড়াবেন কি করে? আপনি 5 তারিখের পর ছাত্রদের ভিতর একটা আকাঙ্ক্ষা জন্মেছিল, এটাকে অস্বীকার করার উপায় নেই যে একটা জাতীয় সরকার হোক, এটা তো আমরা শুনেছি। এবং এখন বিভিন্ন মাধ্যমে আমরা জানছি, বক্তব্য তো আসছে তখন, এবং পাশাপাশি আমরা তখন বিএনপিকেও বলতে শুনেছি যে জাতীয় সরকার করবে আফটার ইলেকশন। কই, এখন তো আর সেই আলোচনা নাই কারণ, অথচ ক্রাইসিস কিন্তু বাড়তেছে, ক্রাইসিস কিন্তু কমতেছে না। যে কারণে জাতীয় সরকারের প্রয়োজন, যে কারণে জাতীয় সরকারও বাদ দিই, একটা সমঝোতা দরকার, সেই কারণ তো রয়ে গেছে, কিন্তু সমঝোতার জায়গায় তো কেউ আসতে চাচ্ছে। তার মানে ক্ষমতা। এবং আরেকটা জিনিস আমি খুব খেয়াল করি, সেটা হচ্ছে এই যে ঘাড় আর গর্দান, এটা খুব অল্প জায়গা দেখেন আমার আপনার সবাই। আমি যখন লুট করব না, তখন আমার এই ঘাড় গর্দান দেখবেন সমান মোটা হয়ে যাচ্ছে। মোটার সংখ্যা, তার মানে সবাই ক্ষমতার জন্যই আসলে রাজনীতি মোটার সংখ্যা আমি বেড়ে যেতে দেখছি। সুতরাং এইখানে নিশ্চয়ই তারেক জিয়া সাহেব যতই দৌড়াক, তার আশেপাশের মানুষ যদি ঠিক না হয়, আসলে আস্থার লোক না তৈরি করতে পারে, একটা টিম যদি না তৈরি করতে পারে, নূর খান লিটন, আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শক, এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে। নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।